এখন ভারতবর্ষ এমন একটা দেশ, সেই দেশে বৈচিত্র্যের আর সীমা পরিসীমা নেই, তোমরা সকলেই জানো। এখানে যেমন ভূমিরূপের বৈচিত্র্য আছে, তেমনি বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের বসবাস এই ভারতবর্ষে। আর ব্যতিক্রম নয় কিন্তু আমাদের স্কুলগুলো। সেই স্কুলগুলোতে তোমরা বিভিন্ন ভাষাভাষী এবং ধর্মের ছাত্রছাত্রীরা একই ছত্রছায়ায় আসো। এমনিতেই আমরাও পড়েছি, তোমরাও জেনে রাখবে, স্কুল ইজ নাথিং বাট এ মিনিয়েচার সোসাইটি, মানে সমাজের একটা ছোট্ট ক্ষুদ্র রূপ স্কুল। এখানে যে প্রবাহমানতা বা ধারাবাহিকতা, সেটাকে বজায় রাখতে গেলে আমাদের সকলকেই কিন্তু সমান দায়িত্ব পালন করতে হবে। সবচেয়ে প্রথম যেটা আমাদের গুরুত্ব দিয়ে ভাবতে হবে, প্রাকৃতিক বৈচিত্র্যের চাইতে মানবিক এবং ধর্মীয় বৈচিত্র্যের মধ্যে আগে ঐক্য আনতে হবে আমাদের। তাহলে স্কুল লেভেলে আমরা স্কুলে এসে সেই বৈচিত্র্যটা কিভাবে একীভূত করে নেব, কি করে হারমোনাইজ করব, কি করে ইউনিটিতে বাঁধবো, আমরা একে অপরদেরকে জানবো কিভাবে। আমরা যে ভারতবর্ষে বসবাসকারী বিভিন্ন ধর্মের অবলম্বী মানুষ রয়েছি, তাদের যে ধর্মের অনুষ্ঠান, পালনীয় অনুষ্ঠানগুলো আলাদা, তাদের পোশাক, কথা, ভাষা হয়তো বাংলা, এবং দেখবে খাদ্যাভ্যাসের মধ্যেও কিছু পৃথক ভাগ রয়েছে। একইভাবে হিন্দু ধর্ম অবলম্বী যারা, তারাও পালনীয় উৎসব, পোশাক ইত্যাদিতেও বৈচিত্র্য রয়েছে। আমাদের সেই বৈচিত্র্যটাকেই একে অপরের মধ্যে তাদের অনুষ্ঠান, উৎসব, পালনীয় দিন, তারা কিভাবে থাকে, কিভাবে পালন করে, এই সবগুলো একে অপরের মধ্যে শেয়ার আনার জন্যই আমাদের স্কুল লেভেলগুলো একটা ক্লাব তৈরি করার কথা বলা হচ্ছে। যে ক্লাবের মূল মোটো হবে নেশন বিল্ডিং, আর ইনক্রিজ করতে হবে ন্যাশনাল ইন্টিগ্রেশন। তাহলে আমরা দেখেছি আমাদের এই স্কুলের মূলত দুই ধর্মাবলম্বী ছাত্রদের পড়ানো হয়, ইসলাম ধর্মে আর হিন্দু ধর্মে, সনাতন হিন্দু ধর্মে। ইসলাম ধর্মের যারা আসুন, তারা দেখেছো তাদের কি মহরম, শবে বরাত, বিভিন্ন অনুষ্ঠান হয়। একইভাবে হিন্দু ধর্মের অবলম্বী যারা, তারাও পালন করেছে বিভিন্ন সময়, দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, বিভিন্ন কিছুই পালন করছে। সেই পালনীয় অনুষ্ঠানে একে অপরের কৌতূহল রয়েছে, কিন্তু আমরা সকলে জানি না কিভাবে কি পালন করে, কি পালন করার সময় কি করতে হয় ইত্যাদি। আজকে আমরা এখানে সবাই বসেছি, একটা ক্লাবও আমরা এর সাথে করে নেব। সেই ক্লাবটায় দুই দলেরই থাকবে, দুই ধর্ম অবলম্বী ছাত্রছাত্রী তোমরা থাকবে। তোমাদের মূল মটো হলো তোমরা একে অপরের ঐতিহ্য আর কৃষ্টিটা শেয়ার করে দেবে অন্যদেরকে, যাতে করে একে অপরের প্রতি আমাদের মনের মধ্যে যে বৈচিত্র্য বা পৃথক ভাবটা রয়েছে সেটা ঘুচে যাবে, একাত্মতা আসবে। আমাদের মনের মধ্যে যখন টানটা চলে আসবে, একে অপরকে যখন আমরা বুঝতে পারবো, পরোক্ষভাবে গড়ে উঠবে জাতীয় ঐক্য। আজকে তোমরা স্কুলে আছো, স্কুলের ছাত্র, আগামী দিনে তোমরা বড় হবে, আমাদের এই সমাজের নাগরিক, দেশের নাগরিক হবে। তখন ভারতবর্ষের মধ্যে প্রাকৃতিক ভূমিরূপের যত বৈচিত্র্যই থাক না কেন, মানুষ হিসেবে যদি আমরা এক থাকি, আমাদের ন্যাশনাল ইন্টিগ্রেশনের পথটা আরো সুদৃঢ় হবে। এবং পৃথিবী জুড়ে যেমন ভারতবর্ষেও এখনো পর্যন্ত শ্রেষ্ঠত্বের দরবারে নিজেদের দাবি রাখে, তেমনি আগামী দিনেও সেই ঐক্য বজায় থাকবে যদি আমরা একে অপরের মিলেমিশে এর অগ্রগতির ধারাবাহিকতাটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। ফলে আগামী দিনে তোমাদের একটা গুরু দায়িত্ব থাকছে, ভারতবর্ষকে তোমরা কিভাবে এগিয়ে নিয়ে যাবে, কিভাবে তোমরা ভারতবর্ষের মান রাখবে বিশ্বের ইতিহাসে। বিজ্ঞান এবং অর্থনীতিতেও দেখেছো, বিশেষ করে কোভিড সেশনের পর থেকে ভারত কিন্তু তার স্বতন্ত্রতা পৃথিবী জুড়ে তুলে ধরেছে, চাঁদে গেছে। অর্থনীতিতে যখন কোভিডের কারণে গোটা বিশ্ব ঢুকছে, ভারত কিন্তু সেখানে চতুর্থ স্থানে এসে গেছে। সেটা কি শুধু একার দ্বারাই সম্ভব হয়েছে?
যদি না আমাদের মধ্যে জাতীয় ঐক্য থাকতো, যদি না আমরা মেক ইন্ডিয়া এই মিশনের মধ্যে দিয়ে ভারতকে বিশ্বের মধ্যে একটা স্বতন্ত্র এবং স্বাবলম্বী দেশ রূপে প্রতিষ্ঠা করার চেষ্টা করতাম, তাহলে কিন্তু পারতাম না। যেহেতু আমরা চেষ্টা করছি যে আমাদের এই নেশনকে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ করব, যা কিছু জিনিস উৎপন্ন হবে ভারতের যে এত মানুষ, ইসলাম ধর্মের একটি খুশির এবং ভালোবাসার দিন। এটি চাঁদকে নির্ধারণ করে এবং আরবি ক্যালেন্ডার থেকে পালন করা হয়। আমাদের পৃথিবীর সমস্ত মুসলমান 29 থেকে 30টা রোজার পর ঈদ পালন করেন। এই ঈদে আমরা সকাল সকাল উঠে নামাজ পড়তে যাবো, আল্লাহর কাছে দোয়া করতে যাই। নামাজ পড়ার পর আমরা আমাদের ভাই দাদা বন্ধু তাদের গলায় গলায় ভাগ করি। এই ঈদে আমাদের বোন ভাই সব নতুন নতুন পোশাক পরে বাইরে বেরোয় এবং আমাদের এই ঈদে আমাদের মায়েরা সব সুস্বাদু খাবার এবং খাবার রান্না করে। এই ঈদে আমরা আমাদের বন্ধুদের সাথে এদিক ওদিক বাইক নিয়ে ঘুরে বেড়াই এবং ঈদ পালন করি। মা দুর্গা তার দুই কন্যা লক্ষ্মী, সরস্বতী এবং দুই পুত্র গণেশ এবং কার্তিককে নিয়ে ধরাধামে তার বাবার বাড়িতে আগমন করেন। সে তৃতীয়ার্থে কখনো ঘোড়া বা কখনো নৌকা বা কখনো পালকি করে দেবীর আগমন ঘটে আমাদের ধরাধামে, এবং প্যান্ডেলে প্যান্ডেলে একচালা ঠাকুর বা বিভিন্ন আলাদা আলাদা সেপারেট করা ঠাকুর নিয়ে আসা হয়। ষষ্ঠীতে মায়ের বোধন করা হয়, সপ্তমীতে মায়ের নববর্তিকা স্নান ছাড়া হয়, ওরূপে আমরা যেটাকে কলাবৌ স্নান নামে চিনি। গণেশের বধূ কলাবৌকে স্নান করিয়ে প্যান্ডেলে নিয়ে এসে পূজা অর্চনা করা হয়। এর মাঝখানেই চলে বাঙালিদের উৎসব উদযাপন। প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর দেখা, খাওয়া দাওয়া, ঘোরাফেরা, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা ইত্যাদি লেগেই থাকে। এর মাধ্যমেও আমরা একত্রিত হই বিভিন্ন বন্ধুদের মধ্যে। বন্ধু মহলে হিন্দু মুসলমানদের যেমন সমন্বয় সাধন ঘটে, অনেক সময় হিন্দু মুসলমানরা একত্রিত হয়ে ঠাকুরও দেখতে যাওয়া হয়, আমরা যাই। অষ্টমীর দিন সকালবেলা স্নান সেরে শুদ্র বস্ত্র পরে পুষ্পের সহিত পুষ্পাঞ্জলি দেওয়া হয় মা দুর্গার কাছে। দেবীর কাছে সকলে সকলের মনোবাঞ্ছনা জানায়, এবং অষ্টমীর শেষে এবং নবমীর শুরুতে মায়ের সন্ধি পূজা করা হয়, এবং বিশেষ কিছু কিছু স্থানে অষ্টমীতে কুমারী পুজো করা হয়। নবমীর দিনটা প্রধানত উদযাপন করা হয় খাওয়া দাওয়ার দিন হিসাবে, সেদিন আরো বেশি মজা হয়। দশমীর দিনকে আদর্শ অনুষ্ঠানগুলির মধ্যে থাকে সিঁদুর খেলা, এবং সর্বশেষ দুঃখের সাথে চোখের জলের সহিত প্রতিমার মিলন। কিছু কিছু ক্লাব বা কিছু কিছু সংস্থা এই সমস্ত দুর্গাপুজোতে বিভিন্ন খেলার আয়োজন করে থাকে। এইভাবে